নমস্কার বন্ধুরা। আজকে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প নিয়ে আলোচনা করব। যদু হাজরা ও শিখিধ্বজ। এই গল্পটি জন্ম মৃত্যু গল্পগ্রন্থে প্রকাশিত হয়েছিল। জন্ম মৃত্যু গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1937 সালে। প্রথম কাত্যায়নী বুক স্টল থেকে প্রকাশিত হয় 1937 সালে। পরবর্তীকালে এটি ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোম্পানি থেকেও প্রকাশিত হয় পরবর্তীকালে। আহ, এতে মোট 13টি গল্প আছে এবং এইখানেই রয়েছে সেই তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিকের গল্প একটু অবাস্তব, অলৌকিক। এই গল্পটি বাদ দিলে বাকি সব গল্পই অতি সাধারণ যে মানুষ, অকিঞ্চিৎকর যে মানুষ রয়েছে তাদের নিয়েই এইসব গল্প। বাকি 12টি গল্প একমাত্র তারানাথ তান্ত্রিক বাদ দিলে। তারানাথতান্ত্রিকের গল্প আমরা জানি যে নতুন একটা একটা জনরার জন্ম দিয়েছিল। নিজেও বিভূতিভূষণ তান্ত্রিকতার চর্চা করতেন, বইপত্র নিয়ে পড়াশোনা করতেন। ফলে আমরা গল্পে আসবো যদু হাজরা ও শিখিধ্বজ। এই গল্পে যদু হাজরাই কেন্দ্রীয় চরিত্র। একদিকে কথক রয়েছেন, কথক তাকে দেখছেন, আর একদিকে রয়েছে যদু হাজরা। প্রথমেই গল্পে বলছেন যদু হাজরার নাম অনেকেই এখন শোনেনি। যদু হাজরা দিয়ে শুরু হচ্ছে। এখন এখন যদু হাজরার নাম অনেকেই শোনেনি। কে এই যদু হাজরা? এইবার গল্পটি এগোচ্ছে। কে এই যদু হাজরা? যদু হাজরা একজন একজন অভিনেতা, একজন যাত্রা অভিনেতা। যদু হাজরা একজন যাত্রার অভিনেতা এবং যদু হাজরার নাম শুনলে কাঠের পুতুলের চোখও ছলছল করে উঠত, এরকম একটা সময় ছিল। এই যদু হাজরার গল্পে আসতে গিয়ে তিনি যে ভনিতাগুলো করলেন এটা বেশ চমৎকার। তিনি বললেন যে 12 বছর বয়স যখন আমার ছিল, 11-12 বছর বয়স, তখন আমাদের গ্রামে একজন বধূ ছিলেন। তার বাপের বাড়ি তাকে দিয়ে আসার জন্য তার উপর দায়িত্ব পড়ে। বধূ তার থেকে 3-4 বছর বড়, অর্থাৎ ধরে নিতে পারি বধূর বয়স তখন 15 থেকে 16 আর তার বয়স 11-12। তাকে নৌকো করে তার বাপের বাড়ি দিয়ে আসতে যান এবং নৌকো করে দিয়ে আসার পরে গিয়ে দেখেন সেখানে একটা, কি উপলক্ষে যান বলা নেই, বলেন যে সেখানে গিয়ে দেখি যে মেয়েটি সেই বধূর বাড়িতে ব্যাপক উৎসব এবং সেখানে নানান ধরনের লোক এসছে। এই সমস্ত পথ নৌকা যাওয়ার সময় বধূর সঙ্গে গল্প করতে করতে যান এবং এও বলেন যে এই বধূটি আমার গুরুজন। আমাদের দা- এই সময়ে একরকম 12 এবং 16 বছরের আহ, ছেলে মেয়ের যে সম্পর্ক, আর সেই সময় মেয়েটি বধূ হয়ে গেছে, সে গুরুজন হয়ে গেছে এবং সমাজের রীতিনীতি সেইভাবেই তৈরি হয়েছে, মূল্যবোধ সেইভাবেই তৈরি হয়েছে। তো তাকে সমস্ত পথ গল্প করতে করতে তাকে দিয়ে আসলেন। সেইখানে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হলেন। শহরে পড়া 2টি ছেলে সেখানে উপস্থিত হলো এবং তারা ইংরেজি স্কুলে পড়ে। তার মধ্যে একটির নাম যতীন। তারা ভীষণ বিরক্ত করতে লাগলো তাকে। তাকে এক ধরনের জ্বালাতন করতে লাগলো, নানান ধরনের প্রশ্ন করতে লাগলো। এই তুমি, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার তুমি কিসে পড়ো? তো সে উত্তর দিল যে সে মাইনর 2nd ক্লাসে পড়ে। এইবার প্রশ্ন শুরু করলো, আচ্ছা বলো তো, বলো তো, হাঁচি মাইনাস কাশি, হাঁচি মাইনাস কাশি কত সমান সমান কত? হাঁচি মাইনাস কাশি সব আমাদের ছোটবেলায় সব বিদ্রুপ করার জন্য সব পড়া হতো। আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি, এই আহ, যদি আঙুল দেখিয়ে এতগুলো কলার দাম যদি 1 পয়সা হয়, হ্যাঁ, তাহলে তাহলে 5টি কলার দাম কত? আবার বলতে শুরু করলো, আচ্ছা বলো তো। পারলো না আমাদের এই কথক, পারলো না। তারপরে আবার বলছে, আচ্ছা বলো তো, হব গবলিন কি? হব গবলিন এক ধরনের মাইথোলজিতে রয়েছে।
এক ধরনের ওই ডেভিল, এক ধরনের অশুভ আহ, কোনো অশুভ আত্মা, ডেভিল এক ধরনের হবগবলিন। তো এই ধরনের প্রশ্ন করে বিব্রত করলো, কিন্তু এই কাহিনী, মূল কাহিনী যদু হাজরা। যদু হাজরায় পৌঁছানোর আগে এই সমস্ত ভনিতা তিনি করছেন, এবং এই কাহিনী তার গ্রাম থেকে নিয়ে গেলেন বধুর বাড়ি, বধুর বাড়ি থেকে এবার এই কাহিনী নিয়ে যাবেন রাজগঞ্জে। তিনি বলছেন যে এই দুটি ছেলে তাকে উপকারও করেছিল, স্মার্ট দেখতে, ফর্সা দেখতে, সিল্কের পাঞ্জাবি পরে আছে এই ছেলে, আমাকে যেমন জ্বালাতন করেছে একটু উপকারও করেছে। তারা তারা ওখান থেকে রাজগঞ্জে আমাকে বলল যে যদু হাজরার পালা হবে, যদু হাজরা অভিনয় করতে আসছে, যাবে দেখতে। তো যদু হাজরা সম্পর্কে আমাদের এই কত কিছুই জানতেন না। তো বলে ঠিক আছে যাব। তো সমস্ত পথ, 7 কিলোমিটার পথ, ওখানে বলা হচ্ছে যে 2.5 ক্রোশ পথ, এখন 1 ক্রোশ সমান প্রায় 3 কিলোমিটার হলে 7 কিলোমিটার পথ তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সমস্ত পথ এই দুষ্টু ছেলেগুলো, ওর সঙ্গীরা আরও রয়েছে, সেই সময় খেউর করতে করতে যাচ্ছে। আপনারা জানেন খেউর হলো সেকালের যে এক ধরনের কবিগানের ছড়া, যখন লড়াই হতো কবিগান, তখন এক ধরনের অশ্লীল গালাগাল তাদের দেওয়া হতো, ছড়ায় ছড়ায় দেওয়া হতো, সেগুলো খেউর, তারা খেউর করতে করতে যাচ্ছে, টপ্পা করতে করতে যাচ্ছে। তো টপ্পা খেউর সেই সময় উনি বলছেন যে আমার বাবা মা, আমার জ্যাঠামশাই সবাই বৈষ্ণব ঘরানার, আমরা একটু শান্ত প্রকৃতির, তো আমার এইগুলো একটু নৈতিক আচরণে বাধছিল। কথক বলছেন যে এরা যেভাবে খেউর করছে, যেভাবে অশ্লীল কথা বলতে বলতে যাচ্ছে, আমরা বর্তমান সময়কে খুব এটাকে রিলেট করতে পারবো, বর্তমান সময় ছেলেমেয়েরা যেটা করে সে যুগেও ছিল, সেই রকম ভাষায় ছিল। এইবার ওইখানে গিয়ে ওকে ফেলে চলে গেল, তো এখন আমাদের এই কথক কি করে এই নাটকটি এই যাত্রাটি দেখবেন। যাত্রা তখন ভীষণ জনপ্রিয়। তো দেখা যাচ্ছে যে বলছেন যে যে ভালো লোকেদের জন্য জায়গা হয়েছে সামনে, আর ওখানে বাজে লোকেদের জন্য, এর বাইরে বাজে লোকেদের জন্য। ভালো লোকেদের জন্য পুরো বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভালো লোক বলতে সমাজের মান্যগণ্য লোক, এখানে বারোয়ারির আয়োজন করা হয়েছে, সেখানে মান্যগণ্য লোক রয়েছে রাজগঞ্জে, পোস্টমাস্টার রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে, আরও যারা যারা মান্যগণ্য লোক, তাদের ওখানে বড় লোকদের রাখার জায়গা করা হয়েছে। আর বাইরে বাজে লোক বলতে, এখানে বাজে লোক বলতে চাষাভূষদের বাজে বলা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিখলে এখন শব্দ চয়নগুলো পাল্টে দিতেন, তখন লিখেছেন, তখন এইগুলো খুব সাধারণ শব্দ ছিল, প্রচলিত শব্দ ছিল। তো সেইখানে গিয়ে আমাদের এই কথক গিয়ে বসলো ইটের উপর ইট পেতে। তো সেখান থেকেও বাড়ারের লোকজন বের করে দিল, ওখানে অন্যদের বসিয়ে দিল, ওদের নিজস্ব লোকেদের বসিয়ে দিল। সে বহু কষ্টে যাত্রা দেখলো, সারা রাত যাত্রা দেখলো। সেই যাত্রায় প্রথমে নল নল এবং দময়ন্তীর যে নল দময়ন্তী যে যাত্রাপালাটি হয়েছিল, সেইখানে যদু হাজরা দুর্দান্ত অভিনয় করলো নল দময়ন্তীর। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে পাঁচজনই নল হয়ে এসছে। দময়ন্তী তাকে স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছে বিয়ে করার জন্য। প্রকৃত যে নল সে এসছে, সেই প্রকৃত নল সেরেছে আমাদের যদু হাজরা। সে এসে বলছে, একই হেরি চৌদিকে আমার, মম সম রূপ নল চতুষ্টয়, মম সম সাজে সাজি বসিয়া আছে সভা মাঝে, বুঝিতে না পারি কিবা মায়া জাল, ইষ্টদেব পুরাও বাসনা মোর, মায়াজাল ফেলো ছিন্ন করি। নল, প্রকৃত নল যদু হাজরাই এই বক্তব্য, এরকম সংলাপ দিচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চিনতে পারছে না, সে তখন বলছে, দময়ন্তী দময়ন্তী মনে পড়ে হংসী মুখে, দময়ন্তী মনে পড়ে হংসী মুখে, আনন্দ বারতা, এই আমি নলরাজ বসিয়ে স্তম্ভ পাশে। সে নিজেকে বলছে যে দময়ন্তী, এই তো আমি এখানে। এবং এই শুনে বাকি 4জন যে নল রয়েছে, নলের ছদ্মবেশে রয়েছে, তারাও একই কথা বলতে শুরু করেছে, দময়ন্তী
মনে পড়ে হংসী মুখে আনন্দ বারতা, এই আমি নলরাজ বসে স্তম্ভ পাশে। দময়ন্তী বিভ্রান্ত হয়ে গেছে। এরপরে আমরা দেখি সেই নলের যে করুণ দৃশ্য, রাজ্যহীন হয়ে সহায় সহায় সম্পদহীন হয়ে সে ঘুরে বেড়াচ্ছে। নল আসলে যদু হাজরা, সে কি অভিনয়! তো সেই দিনের অভিনয় শেষ হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল। সেই সময় হাততালি পড়তো না, একটা সংস্কৃতির কথা বলেছে, হাততালি পড়তো না। যখনই যাত্রার নায়করা চলে আসতো, তো হরিধ্বনি হতো, হরিধ্বনি, হরি হরি বল হতো। তো এরপরে সেই আমাদের মূল গ্রাম থেকে এই ছেলেটি 11-12 বছর বয়সে সে চলে গেছে বধূর বাড়িতে নৌকো করে। সে নৌকো করে কত দূর বলা নেই, কোন গ্রাম বলা নেই, নিজের বাড়ি কোথায় বলা নেই। এবং সে সেখান থেকে আরো 7 ক্রোশ দূরে সে যাত্রা দেখতে গেছে, এরকম একটি জায়গা কোথাও বলা নেই। এবং বলা হচ্ছে যদু হাজরার নাম একেবারে উত্তর 24 পরগনা থেকে, উত্তর তখন হয়নি, 24 পরগনা থেকে বর্ধমানের সবাই জানতো না, 24 পরগনা থেকে মুর্শিদাবাদের সবাই জানতো, আর বর্ধমান থেকে খুলনা সবাই জানতো। 24 পরগনা থেকে মুর্শিদাবাদ, বর্ধমান থেকে খুলনা, এত এই দক্ষিণবঙ্গের বিস্তারিত অঞ্চলে যদু হাজরার নাম সবাই জানতো। এত নাম ডাক্তার। পরের দিন আবার নাটক দেখবে, আবার যাত্রা দেখবে, নাটক নয় যাত্রা দেখবে। তো যাত্রা দেখবে, সে বাড়ি ফিরে গেলে তো হবে না, সেখানেই সে কোথাও একটু খেয়ে নিল, কোথাও শুয়ে নিল। পরের দিন আবার সেই যাত্রা। এইবারে ছিল সেই শিখিধজের পালা ছিল এর পরের দিন। এবং গতকাল যে নলের ভূমিকায় ছিল, আজ সেই যদু হাজরা শিখিধজের ভূমিকায়। এবং সেখানে সেই যে তার কনিষ্ঠা স্ত্রী, কনিষ্ঠা রানী মধুচন্দা, সে এখন পরকীয়া করে সেনাপতির সঙ্গে, ধরা পড়ে গেছে শিখিধ্বজের কাছে। শিখিধ্বজ কথাটির অর্থ আসলে কার্তিক। শিখিধ্বজ কথাটির অর্থ কার্তিক। শিখি মানে ময়ূর, ধ্বজ মানে পতাকা বা বাহনও হয়। তো কার্তিকের আরেক নাম শিখিধ্বজ। তো এখানে সেই শিখিধ্বজ, এই কার্তিক নয়, একটি রাজার নাম এখানে শিখিধ্বজ, কিন্তু শিখিধ্বজ কথাটির অর্থ বললাম। তো সে রানীকে এবং সেনাপতিকে ডেকে বলল যে তোমরা এই হাত ধরে চলে যাও। তোমরা অস্বস্তি বোধ করছে, বলে না, হাত ধরে চলে যাও, তোমাদের যদি বাঁচতে হয় হাত ধরে চলে যাবে, নয়তো মৃত্যুদণ্ড দেবো। তোরা যখন হাত ধরে চলে যাচ্ছে, তখনই রাজামশাই, এই যে যদু হাজরা সে রাজা, সে তখন ক্রূর হাসি দিচ্ছে, হা 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 হা, বলে তলোয়ার নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আর দেখা যাচ্ছে যে ওরা পালিয়ে চলে যাচ্ছে। এখনো পালিয়ে মারা গেল কি না এসব বলা নেই। এই হচ্ছে শিখিধ্বজের পালা। মুগ্ধ হয়ে গেলেন। এই ঘটনার 12 বছরের ঘটনা, 12 বছরের স্মৃতির ঘটনা। এরপরে আমাদের কথক বললেন, আমি বোর্ডিং স্কুলে গেলাম, শহরের একটি বোর্ডিং স্কুলে গেলাম। হতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে গোপালনগরের বারাকপুর গ্রাম থেকে যে বনগাঁ শহরে যে বনগাঁ হাই স্কুলের বোর্ডিং হাউসে ছিলেন, সেই ঘটনাটাকে একটু জুড়ে দিলেন, হতে পারে। যাই হোক, তিনি চলে এলেন স্কুলের বোর্ডিং হাউসে, নানান রকম জ্ঞান অর্জন করলেন। এবং তখনও কিন্তু এই যদু হাজরার কথা শুনেছেন। এরপর অনেক দিন কেটে গেল। অনেক দিন কেটে গেল। উনি বলছেন যে আমি যখন এরপর তিনি বলছেন যে শহরে তিনি পড়তেন, সেখানে উকিল মোক্তারদের একটা থিয়েটার ক্লাব ছিল। এখন এই লিচুতলা ক্লাবকে এখানে জুড়ে দিলেন কিনা জানি না, কারণ লিচুতলা ক্লাবে উকিল মোক্তারদের একটা ক্লাব ছিল, লিচুতলা ক্লাব। তো সেখানে তিনি নাটকের সঙ্গে, থিয়েটারের সঙ্গে যুক্ত হলেন। মানে দেখতে লাগলেন। সেখানে গুরুদাস ঘোষ বলে একজন ওই অভিনয় করতেন, ওই লিচুতলা ওই মোক্তারদের ক্লাবের একজন থিয়েটার করতেন। উনি বললেন যে থিয়েটারই হচ্ছে আসল বিষয়, যাত্রা টাত্রা কিছু না, যাত্রা অত্যন্ত নিম্নমানের। যদি সত্যিকারের অভিনয় হয়, নিটোল কাহিনী, নিটোল বুনট রয়েছে, থিয়েটার। তিনি থিয়েটার দেখলেন। তারপরে বহু বছর কেটে গেছে। প্রায় এই ঘটনার প্রায় 40 বছর কেটে গেছে। উনি বলছেন যে
আমার জীবনের স্বাদ অনেক পাল্টে গেছে। কথক বলছেন যে প্রথমে যে যাত্রাকে মনে হতো অসাধারণ, তারপরে যে থিয়েটারকে মনে হতো অসাধারণ, সেই থিয়েটারকেও আজ আর অসাধারণ মনে হয় না। যে মুক্তারদের ক্লাবের যে গুরুদাস ঘোষের অভিনয়ে মুগ্ধ হয়ে যেতাম, তা আজ আর ভালো লাগে না। এরপরে সিনেমায় তাও তাও ভালো লাগে না। সিনেমা এখন বিশেষ বিশেষ সিনেমা ছাড়াও ভালো লাগে না। বিশেষ বিশেষ সিনেমা, বিশেষ বিশেষ অভিনেতা না হলে ভালো লাগে না। পুরো জীবনের রুচি টুচি সব পাল্টে গেছে। যাই হোক, এরপরে এরপরে হচ্ছে প্রায় প্রায় 40 বছর আগে পরের চলে যাচ্ছে। অর্থাৎ এখন কথকের বয়স 42, এখন 52 হয়ে গেছে। কথকের বয়স এখন 52 হয়ে গেছে। তিনি কোনো এক কাজে তিনি তার দেশে গেলেন এবং সেখানে গিয়ে শুনলেন, দেশে মানে তার গ্রামের বাড়ি গেলেন, গিয়ে শুনলেন যে সেখানে যাত্রাপালা এসছে। 150 টাকা ভাড়া দিয়ে কলকাতার নামি দলকে আনা হয়েছে এবং সেইখানে গিয়ে যাত্রা দেখতে শুরু করলেন। গিয়ে দেখলেন যে তরুণ যখন নায়করা আসছে, যাত্রাপালার নায়করা আসে, তখন তুমুল হাততালি পড়ছে। অর্থাৎ আগে হরিধ্বনি, 40 বছর আগের যে হরিধ্বনি পাল্টে গেছে হাততালিতে। 40 বছরে কত কিছু পাল্টে যায় আমিও দেখেছি। আমার 46 বছর বয়স, আমার 6 বছরের 4 বছরের স্মৃতি, 6 বছর স্মৃতি রয়েছে। 40 বছরে কত কিছু পাল্টে যায়। এখানে কথক তার কথা বললেন যে 40 বছরে কত কিছু পাল্টে গেছে। এরপর দেখলেন যে কালো মতো মোটা করে একটা লোক এসে অভিনয় করছে। সে সে যখনই অভিনয় করছে লোকজন খুব বিদ্রুপ করছে যে একদম পিপের মতো চেহারা, কেউ বলছে অভিনয় করার জায়গা পায়নি। এসব নানানভাবে বিদ্রুপ করছে যে কি একটা জোকার চলে এসছে, কি চলে এসছে। কেউ বলছে পিপের মতো। তখন পাশ থেকে এক প্রবীণ বলছে, আরে আরে সে এ তো বিখ্যাত অভিনেতা, তোমরা কে চেনো না? আমাদের আমাদের ছোটবেলায় বিখ্যাত ছিলেন, এর নাম যদু হাজরা। তোমাদের জন্মের আগে বিখ্যাত ছিলেন। তখন আমাদের কত কি কথাটা শুনে চমকে উঠলেন, আরে এ তো সেই যদু হাজরা, আরে এ তো সেই যদু হাজরা যাকে আমি আমার ছোটবেলায় আমি রাজগঞ্জে দেখেছি। সে বিশাল অভিনয় করতে, নলের ভূমিকা অভিনয় করেছে। সে অভিনয় করেছে আমাদের আমাদের হচ্ছে শিক্ষিতজের অভিনয় করেছে। মুগ্ধ হয়ে গেছে, আজকে কাকে দেখছি আমি। এবং আজকে তো তারও হাসি পাচ্ছে এই অভিনয় দেখে। সে একই অভিনয় করছে কিন্তু আজ হাসি পাচ্ছে। একই অভিনয় করছে কিন্তু আজ হাসি পাচ্ছে। 40 বছর পর তারও হাসি পাচ্ছে। বিরক্ত হচ্ছেন তিনি। পরের দিন দেখলেন যে যেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে সেইখানে সেইখানে সেই বাড়ির সামনে বসে একটা টুলের উপর বসে আমাদের সেই যদু হাজরা সে তামাক খাচ্ছে, হুঁকো খাচ্ছে। তো তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কাল চমৎকার অভিনয় করেছেন। তো তাই নাকি? আমি চমৎকার অভিনয় করেছি, জানো তো আমি একসময় কি অভিনয় করতাম। কথক বলছেন যে তাকে আমি একটু মিথ্যে কথা বললাম এবং এই মিথ্যে কথা সে নিজে খুব আনন্দও পেল। বললো যে আজকালকার ছেলেরা কী সব অভিনয় করে, শুধু আর্ট ফাট বলে। অভিনয় হচ্ছে আমরা করেছি। আমার গুরুদেব ছিলেন ভৃগু সরকার, বৌমাস্টারের দলের ভৃগু সরকার, তার সাগরেদ আমি। তিনি আমাকে জীবনে সব দান করে গেছিলেন। তিনি বলেছিলেন কীভাবে অভিনয় করতে হবে, তিনি আমাকে শিখে গেছেন। আর আজকালকার ছেলেরা কি অভিনয় করে? একসময় যখন আমি অভিনয় করতাম 150 টাকা পর্যন্ত পেয়েছি। আর আজ দেখো, ওই যে ছেলেটি কালকে ও রামের অভিনয় করলো, ওই যে সতীশ, ও 80 টাকা পায়, আমি পাই মাত্র 35 টাকা। আমি যখন ভূষণ দাসের দলে ছিলাম, জানো তো আমার জন্য আলাদা দুধ রাখা হতো। এরকম এরকম জনপ্রিয় ছিল আমি। আর আজকে দেখো আমার কি দশা। হ্যাঁ, আজকে আজকে মাত্র 35 টাকা পাই। এই ঘটনাও হয়ে গেল কলকাতায়। কলকাতায় এবার এই ঘটনারও 5 বছর পর, অর্থাৎ 12 বছরের ছেলে 52 বছর হয়ে গেছে 40 বছর পরে। আরও 5 বছর, 57 বছর হয়ে গেছে কথকের বয়স। যদু হাজারের বয়স তখন আরও বেশি। তো একদিন নেবুতলা যাচ্ছেন, গিয়ে দেখলেন যে একটি মশলার দোকানের সামনে পড়ে আছেন আমাদের যদু হাজরার অবস্থা খুব খারাপ, মলিন পোশাক। তাকে ঠাকুর বাড়ির কেউ একটু একবেলা খেতে দেয়। অত্যন্ত করুণ দশা। এখানে গেলেন, যে গিয়ে কথা বললেন যে আপনি এখানে কেন? বলে 3 বছর আমার কোনো কাজ নেই, আমাকে কেউ আর কাজে নেয় না। বলে বুড়ো হয়ে গেছো, আপনার কোনো কাজে লাগবে না, তো আমি এখানে পড়ে থাকি। তো এই কথা সে কথা, তার কথকের এই পথে যেতে হয়, এটা কলকাতা, এই পথে যেতে হয়।
সেখানে দেখা হয়ে যায়, দু একদিন কথা হয়। তো একদিন যদু হাজরা বললো, আমাকে একটু মাংস খাওয়াবেন বাবু। ঠিক আছে চলো। তো রেস্তোরাঁয় নিয়ে গেল, রেস্তোরাঁয় নিয়ে গিয়ে মাংস টাংস খাওয়ালো। তারপর একটা পার্কে, শীতকাল, একটু পার্কে নিয়ে গেল, বললো চলুন গল্প করি। তো সেখানে গল্প হচ্ছে, গল্প হতে হতে বলছে যে এক সময় আমি অভিনয় করতাম জানো তো। তখন বললো, ধরিয়ে দিল। তো বলছে এক সময় আমি অভিনয় করতাম, আমাকে আমাকে কত মেয়ে আমাকে ভালোবাসতো, প্রেমের কত আমি আহ, প্রেমের কত অনুরোধ পেয়েছি। রাজামশাই নিজের কত সোনার মেডেল দিয়েছেন, নিজের চাদর খুলে দিয়েছেন। হ্যাঁ, কত সোনার রূপোর আমি মেডেল পেয়েছি, কত কি জনপ্রিয়তা আমার ছিল। আজ আর কিছু নেই আমার, আজ আর কিছু নেই। একসময় আমার অভিনয় থেকে সবাই মুগ্ধ হয়ে যেত। আহ, তখন সে অভিনয় করে দেখাচ্ছে, সেই যে শিখিধ্বজের অভিনয় করে দেখাচ্ছে, বলছে যে আমি আজকে শিখিধ্বজের অভিনয়টা করে দেখাবো। এবং সেই শিখিধ্বজের অভিনয় করে দেখাচ্ছে, বলছে তুমি হচ্ছে আজকে মধুচন্দা, আমি শিখিধ্বজ। তখন সে শিখিধ্বজের সেই একই সংলাপ দিচ্ছে, সে একই, যে সেনাপতির সঙ্গে মধুচন্দার প্রেম হয়ে গেছে। বলছে মধুচন্দা তুমি, আমি বৃদ্ধ পৌঢ় হয়ে গেছি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি অন্যকে ভালোবাসো, তুমি ঠিক আছে, তোমরা হাতে হাত ধরে চলে যাও। তো আবার আবার সেই দৃশ্য, যখনই আমাদের এই কথক হাতে হাত ধরে চলে যাচ্ছে, তখনই সেই চিৎকার, হা 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 করে, সেই ট্রাজিক হাসি, সেই ট্রাজিক হাসি। তো এরপরে এরপরে কথক বলেন যে কয়েক মাস পরে তার খোঁজ করেন, এবং তিনি ওই নেবুতলায় গিয়ে খোঁজ করেন, এবং গিয়ে শোনেন যে সে আর নেই, মারা গেছে। এই কাহিনী, এই কাহিনী কিন্তু রবীন্দ্রনাথের যে কাহিনী তার ঠিক বিপরীত। শেষ হয়ে হইল না শেষ, এই এই যে যে তত্ত্ব, এই তত্ত্ব কিন্তু মানা হয়নি। একেবারে যদু হাজার কি হলো, আমরা যদি লোটাসিটার করি সামারসেট মমের, সেখানেও সামারসেট মম লোটাসিটারকে, তিনি উইলসনকে, কেন্দ্রীয় চরিত্র উইলসনকে দেখছেন। উইলসনকে তিনি পর্যবেক্ষণ করছেন বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে, প্রায় 30-40 বছর ধরে পর্যবেক্ষণ করছেন। এবং উইলসন শেষ মুহূর্তে একেবারে, উইলসন মৃত্যু হচ্ছে, সেই সৌন্দর্য উপভোগ করতে করতে উইলসনের মৃত্যু হচ্ছে, ইতালির সেই সৌন্দর্য দেখে। এখানেও আমাদের বিভূতিভূষণ তাকেও পর্যবেক্ষণ করছেন, এবং উইলসনের আমরা শেষ হয়ে হইল না শেষ, ওই তত্ত্ব হলো না, শেষই হয়ে গেল। কি ঘটনা ঘটছে আমরা জানতেই পারলাম। এখানেও তাই। এখানে তিনি তিনি কিন্তু এই যে প্রথমে প্রথমে বালক বালক ছোট্ট বালক অবস্থায় তিনি বধূর বাপের বাড়ি গেলেন। সেখান থেকে সেই যে যতীন, সেই যে দুষ্টু ছেলে যতীন, তাদের সঙ্গে ওই রাজগঞ্জে গেলেন। সেইখানে গিয়ে দেখা হলো। এত কিছু না বলে একদম ছোট করে, সংক্ষিপ্ত করে, এডিটিং এডিটিং ভার্সানে সম্পাদিত রূপে একটি গল্প হতে পারত যদু হাজরার। এবং এই যে যে 40 বছর পরে তাকে দেখলেন, ওখানেই সেই গল্পটা শেষ করে দিতে পারতেন। ওই যে মেটে কালো মতো লোক অভিনয় করছে, গিয়ে দেখলেন, আর এই একজন বলছে এই সেই যদু হাজরা, এইখানেই গল্পটি শেষ করে দিতে পারতেন। কিন্তু তিনি সেখানে নিলেন না, তিনি টেনে আরও আরও তিনি 5 বছর টানলেন, ওখান থেকে টেনে একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে গেলেন। এই হচ্ছে গল্প, আমার অত্যন্ত প্রিয় গল্পর মধ্যে একটি। বিভূতিভূষণের গল্প বলার ঢং এত আন্তরিক, এত আন্তরিক, এটা মনে হয় যেন কোনো চালাকি নেই, কোনো বানানো কিছু নেই। তিনি দেখছেন, বলছেন, বলছেন, দেখছেন, আমরা মুগ্ধ হয়ে আছি শুনতে শুনতে, কথক যেরকম হয়। তিনি যেন আমাকে বলছেন, আমার কানে বলছেন গল্পটি, আমার সামনে বলছেন, এবং আমি বসে হা করে শুনছি, উঠতে পারছি না। এত বিশ্বাসযোগ্য হয়ে উঠছে গল্পগুলো, এবং তার মধ্যে পুরো ইতিহাসকে একের পর এক সময়কে তুলে ধরছেন। অনেকে বলেন বিভূতিভূষণ ভাব জগতেই বাস করেন, তার গল্পের মধ্যে বাস্তবতা নেই, তুলনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। এই গল্পটি দেখবেন, এই এই কেন, অনেক গল্পই আছে, এই গল্পটি চরম বাস্তব গল্প। নিষ্ঠুরতার, জীবনের যে নিষ্ঠুরতা আছে, জীবনের নিষ্ঠুরতা, আজকে আমাদের রূপ আছে, কাল রূপ নেই, আজকে খ্যাতি আছে, কাল খ্যাতি নেই। এই যে মানুষের দশা, কখনো হাতি, কখনো বর্ষা, এই যে বাস্তববাদ, এই হচ্ছে গল্প। বন্ধুরা, আজ এই পর্যন্ত।